জেমস জয়েসের ইউলিসিস নামটা শুনলেই কিন্তু অনেকে একটু মানে থমকে যান। হ্যাঁ, কিন্তু এর গুরুত্ব তো অস্বীকার করা যায় না, তাই না? একদমই না। আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বলছে এই বইটা আধুনিক সাহিত্যের একটা স্তম্ভ। ঠিক। তো আজ আমরা এই উপন্যাসটা নিয়ে একটু গভীরে যাব। হুম। চেষ্টা করব এর ভেতরের মূল ব্যাপারটা ধরতে। আচ্ছা, কিভাবে ১৯০৪ সালের ডাবলিনের একটা সাধারণ দিন ১৬ই জুন বিশ্ব সাহিত্যে এমন জায়গা করে নিল? সেটাই তো আসল প্রশ্ন। চলুন, লিওপোল্ড ব্লুম, স্টিফেন ডেডালাস আর মলি ব্লুম এই তিনজনের একদিনের জগতে একটু ঢুকা যাক। অবশ্যই। এটা আসলেই এক অসাধারণ সাহিত্যিক অভিযান। সময়টা ১৯০৪, ১৬ই জুন। আর জায়গাটা হল ডাবলিন, আয়ারল্যান্ড। হ্যাঁ। আর কেন্দ্রে তিনজন। লিওপোল্ড ব্লুম, একজন ইহুদি, কাজ করেন বিজ্ঞাপনের। অনেকেই তাকে হোমারের ওডিসিউসের আধুনিক রূপ মনে করেন। আচ্ছা। তার স্ত্রী মলি ব্লুম, উনি গায়িকা। আর আছেন স্টিফেন ডেডালাস, তরুণ বুদ্ধিজীবী, লেখক। তাকে তো আমরা জয়েসের আগের উপন্যাসেও দেখেছি। হ্যাঁ, আ পোর্ট্রেট অফ দি আর্টিস্টে। ঠিক। আর উপন্যাসের গঠনটা কাঠামোটা বেশ ইন্টারেস্টিং। হোমারের ওডিসির ১৮টা পর্ব আছে না? হ্যাঁ, আছে। সেটার আদলে এখানেও ১৮টা অধ্যায়। তবে জয়েস এই কাঠামোটা একদম নিজের মতো করে ব্যবহার করেছেন। মূল মহাকাব্যের সাথে যোগসূত্রটা সবসময় সোজা সাপটা না, বেশ অন্যরকম। আচ্ছা, এই বিশ্লেষণটা বলছে বইটার একটা প্রধান দিক হল সাধারণের বীরত্ব। মানে এটা একটু বুঝিয়ে বলবেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কি মহাকাব্য হতে পারে? প্রশ্নটা খুব ভালো। এখানেই তো জয়েসের আসল কারিগরি। তাই নাকি? তিনি দেখালেন যে বীরত্ব মানেই শুধু যুদ্ধ বা বিশাল কোনো ঘটনা নয়, মানুষের মনের ভেতরের যে জগৎ, সেটাই একটা মহাকাব্য। লিওপোল্ড ব্লুমের জীবনটা বাইরে থেকে দেখতে খুব সাধারণ। হ্যাঁ, সেটাই তো মনে হয়। কিন্তু তার চিন্তা, তার স্মৃতি, ভয়, আশা, এই ভেতরের জটিলতাই তাকে অসাধারণ করে তোলে। তার ভেতরের যে লড়াই, ডাবলিনের পথে তার যে একাকিত্ব, এটাই তার নিজের ওডিসি। জয়েস আসলে এটাই প্রমাণ করেছেন। প্রত্যেক সাধারণ মানুষের ভেতরেই একটা গভীর, বিশাল পৃথিবী আছে। বুঝতে পারছি। তার মানে শুধু বিষয়বস্তু নয়, লেখার ধরনেও নতুনত্ব ছিল। ওই যে বললেন, ভাষা আর শৈলীর বিপ্লব। ঠিক ধরেছেন। এখানেই ইউলিসিস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। জয়েস যেন ভাষার সব রকম সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন। কি রকম? উপন্যাসের ১৮টা পর্বের প্রত্যেকটা লেখা হয়েছে একদম আলাদা স্টাইলে। কোনোটা হয়তো নাটকের মধ্যে সংলাপে লেখা, কোনোটা খবরের কাগজের রিপোর্টের মতো, আবার কোনোটা প্রশ্ন উত্তর ফরম্যাটে। ওয়াও! আর ভাষার মধ্যে তো কত কিছু, শ্লেষ, কৌতুক, নানা ধরনের ইঙ্গিত, অন্য ভাষার শব্দ, সব মিলিয়ে মিশিয়ে একাকার। হুম। আর সবচেয়ে জরুরি যে কৌশলটা, সেটা হলো স্ট্রিম অফ কনশাসনেস, চেতনার স্রোত। ও হ্যাঁ, শুনেছি। চরিত্রের মাথার ভেতরে চিন্তাগুলো ঠিক যেভাবে আসছে, এলোমেলো, আগে পিছে, যুক্তি ছাড়া, ঠিক সেভাবেই লেখা। পাঠক যেন সরাসরি চরিত্রের মনে ঢুকে পড়তে পারে। ভাবা যায়, এটা তো পুরো উপন্যাসের ধারণাই পাল্টে দিল। আর এই সব মিলেই কি বইটা বেরোনোর পর এত বিতর্ক হয়েছিল? ওই সেন্সরশিপের ব্যাপারটা? হ্যাঁ, সেটা একটা বড় কারণ ছিল। একদিকে এই জটিল পরীক্ষামূলক লেখাটা অনেকেই ঠিক হজম করতে পারছিলেন না। হুম। অন্যদিকে কিছু অংশ, বিশেষ করে যৌনতার খোলামেলা বর্ণনা আর মলির বিখ্যাত শেষ স্বগতোক্তি, সেগুলো তখনকার দিনের বিচারে ছিল খুবই সাহসী। আচ্ছা। ফলে আমেরিকা, ব্রিটেন অনেক জায়গায় বইটা নিষিদ্ধ ছিল বহু বছর। পরে ১৯৩৩ সালে আমেরিকার এক বিচারক জন উলসি একটা যুগান্তকারী রায় দেন। হ্যাঁ, সেটা তো খুব বিখ্যাত রায়। ঠিক, সেই রায়ের পরেই বইটা মুক্তি পায়। এটা আসলে সাহিত্যের স্বাধীনতার জন্য একটা বিরাট জয় ছিল। বলা হয়েছিল, বইকে বিচার করতে হবে পুরোটা মিলিয়ে, টুকরো অংশ দিয়ে নয়। আচ্ছা, উপন্যাসের মূল সুর বা থিম যদি বলি, এই বিশ্লেষণ থেকে কি উঠে আসছে? বেশ কয়েকটা গভীর বিষয় আছে। একটা হলো পরিচয় আর একাকিত্বের সমস্যা। যেমন ধরুন, ডাবলিন মূলত ক্যাথলিকদের শহর। সেখানে ব্লুম একজন ইহুদি, তার যে সামাজিক বিচ্ছিন্নতা। হ্যাঁ, সেটা তো আছেই। আবার স্টিফেন ডেডালাস, তার শিল্প, ধর্ম, দেশ, নিজের পরিচয়, এসব নিয়ে তার মনে সবসময় একটা খোঁজ চলছে, একটা সংশয়। হুম। সময় আর স্মৃতিও খুব গুরুত্বপূর্ণ।
মানে বর্তমানে কি ঘটছে তার চেয়েও বেশি জায়গা পেয়েছে চরিত্রদের মনের ভেতরের ভাবনা, পুরনো স্মৃতি, অনুশোচনা এইসব। আচ্ছা। আর অবশ্যই দাম্পত্য সম্পর্ক, বিশ্বাস অবিশ্বাস, ঈর্ষা, যৌনতা এই বিষয়গুলো খুব জোরালোভাবে এসেছে, বিশেষ করে মলি ব্লুমের সম্পর্ক এবং ব্লুমের মনে তার প্রতিক্রিয়া নিয়ে। আর এই ১৬ই জুন তারিখটা এখন তো বিশ্বজুড়ে ব্লুমস ডে হিসেবে পালিত হয়। ডাবলিনে নাকি লোকে ওই সময়ের পোশাক পরে ব্লুমের পথে হাঁটে। বেশ মজার তো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটা এখন একটা রীতিমতো আন্তর্জাতিক সাহিত্য উৎসব। শুধু ডাবলিন নয়, পৃথিবীর অনেক শহরেই জয়েস ভক্তরা দিনটা পালন করেন। দারুণ। এখন প্রশ্ন হলো, এই যে এত বড়, এত জটিল একটা বই কারা পড়বেন? আমার মনে হয় যারা সাহিত্য ভালোবাসেন আর একটা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তাদের জন্য। ঠিক। যারা একটু অন্যরকম পরীক্ষামূলক লেখা পড়তে পছন্দ করেন। তবে হ্যাঁ, এটা বলতেই হবে, ইউলিসিস সহজ বই নয়। ধৈর্য লাগে, মনোযোগ লাগে, আর হয়তো কিছু গাইড বই বা টিকা টিপ্পণীর সাহায্য দরকার হতে পারে। তাহলে মোদ্দা কথা হলো, ইউলিসিস শুধু একটা উপন্যাস নয়, এটা আধুনিক সাহিত্যের একটা মাইল ফলক, একটা বিশ্বকোষের মতো। ভেতরে ঢুকতে সাহস লাগে, পরিশ্রমও লাগে। ঠিক। কিন্তু একবার ঢুকতে পারলে অভিজ্ঞতাটা অসাধারণ। এটা মানুষের মনের গভীরতা আর সাধারণ জীবনের ভেতরের অসাধারণত্বকে উদযাপন করে। একদম। আর এখানেই হয়তো জয়েস আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন, তাই না? কি রকম? মানে একটা মাত্র দিনের এত খুঁটিনাটি বর্ণনা দিয়ে উনি কি এটাই বলতে চাইলেন যে আমাদের নিজেদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, যত সাধারণই হোক, তার ভেতরেও আসলে অসীম জটিলতা, অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, একটা নিজস্ব মহাকাব্য? আমাদের রোজকার জীবনের দিকে নতুন করে তাকানোর একটা ইশারা কি এটা? ভাবার মতো কথা।